কথায় আছে না, গল্প হলেও সত্যি, কিন্তু আমি মনে করি ইচ্ছা থাকলেই সত্যি হয়, সত্যি থাকলেই গল্প হয়। আর সেই গল্পকে সাক্ষী রেখেই কিন্তু আমি চলে গেছিলাম, হ্যাঁ, কৃষ্ণনগর থেকে। আপনাদের কৃষ্ণনগরের আকাশ সাহা চলে গেছিল কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট অযোধ্যা ভায়া বেনারস এবং প্রয়াগরাজ হয়ে। তো আজকের এই গল্পে আপনাদের সঙ্গে সেই সব ঘটনাই শেয়ার করব, লাইফ টাইম এক্সপিরিয়েন্সের ঘটনা শেয়ার করব, রিয়েল টাইম অভিজ্ঞতার কথা শেয়ার করব এক স্বর্গীয় মুহূর্তের, যা হয়তো কোনোদিনই বলতে পারবো না। কন্টেন্ট এক হলেও কনসেপ্ট আমি মনে করি একটু হলেও আলাদা, কারণ আমি সেরা নয়, আমি সব নয়। তবু মনে করি যেটুকু শেয়ার করব আপনাদের সঙ্গে, আপনারা যদি সঠিকভাবে মেনে চলেন এবং আগামী যে 26শে ফেব্রুয়ারি লাস্ট কুম্ভ স্নান আছে, সেই স্নানও করতে চান এবং সঙ্গমেই করতে চান, এবং তার সঙ্গে বেনারস এবং রাম মন্দির সব কিছু দর্শন করতে চান, তাহলে একবার হলেও কিন্তু আমার এই ব্লগটা দেখবেন। আমি টোটাল 5টা সিরিজে ভাগ করেছি এই গল্পটাকে। আজকে তার প্রথম অধ্যায়। প্রথমে কৃষ্ণনগর থেকে বারাণসীর উদ্দেশ্যে আমি কিভাবে যাব বা কিভাবে গেছিলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, খুব মন দিয়ে দেখবেন এবং শেষ অবধি দেখার অনুরোধ থাকলো সকলের জন্য, কারণ একটি অংশ বাদ দিলে কিন্তু আপনি খুব সমস্যার সম্মুখীন হতে পারেন যদি আপনি যাওয়ার মনোভাব নিয়ে থাকেন। গল্প হলেও সত্যি, কিন্তু আমি মনে করি সত্যি হলেই গল্প, আর ইচ্ছা থাকলেই সত্যি হয়, সত্যি হলেই গল্প হয়। সেই গল্পই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কি সেই গল্প? ঈশ্বর আছে কিনা জানি না, তবে এটুকু জানি, সেবাই ধর্ম, দানই ধর্ম, ভক্তিই ধর্ম। আর সেবা দান ভক্তি থেকে ঈশ্বর মুক্তি। শুভেচ্ছা অভিনন্দন এগিয়ে আসছে, কিন্তু জীবনের কঠিন বাস্তব হলো আজ আছি কাল নাই, সব শেষে সেই চিতার ছাই। দ্য ওয়ান অ্যান্ড অনলি মণিকর্ণিকা ঘাট ইন বেনারস। নমস্কার, শুভ দুপুর। আজকে 14 তারিখ। জানি না আজকে কারোর ভ্যালেন্টাইন ডে আছে নাকি, আজকে হচ্ছে ব্ল্যাক ডে। যাই হোক, 14 ফেব্রুয়ারি 2025, 3:20 বাজে। এই মুহূর্তে আমি বেরিয়ে গেলাম আমার বাড়ির থেকে, কৃষ্ণনগরের শক্তিনগর ননীগোপাল সাহা রোড থেকে বেরিয়ে গেলাম এবং হাঁটছে এখন টোটোর উদ্দেশ্যে, কারণ এখান থেকে আমি রাজবাড়ি যাব। রাজবাড়ি কেন যাব? কৃষ্ণনগর রাজবাড়িতে যাব কারণ আমরা এই প্রয়াগরাজ বা এই বেনারস যাই বলেন না কেন, এইগুলো কিন্তু গাড়িতে গেছিলাম। আর তার সঙ্গে কার্ডটাও কিন্তু দিয়ে রাখলাম, একান্ত আপন ট্রাভেলস। দরকার পড়লে নাম্বারটি স্ক্রিনশট মেরে রাখবেন। খুব ভালো মানুষ আর খুব সুন্দর ব্যবহার তার। বর্মন কাকু, বুদ্ধ বর্মন, সেই আমাদের নিয়ে গেছিলো। আর এই যে কাগজটি দেখছেন, এটা অ্যাডভান্স পের কাগজ, ঠিক আছে? আমাদের কৃষ্ণনগরেরই গাড়ি, ঘূর্ণির গাড়ি, আর ট্রাভেলার 15 সিটের। টোটাল খরচা হয়েছিল গাড়ির ওই সামথিং ধরে রাখেন 45,000-এর মতো। আমরা 15 জন মতো গেছিলাম, 15 জনের সব মিলিয়ে ফুলিয়ে ওই 45,000 টাকার মতো। তো আপনারা যদি 14-15 জনের টিম হিসাব করে যান, তাহলে মোটামুটি একটা
অ্যাপ্রক্স 45,000 টাকার একটা বাজেট নিয়ে যান। এখন ঘড়িতে প্রায় 3:30 বেজে গেছে। আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। এই হচ্ছে আমাদের গাড়ি একান্ত আপন ট্রাভেলার 15 সিটের। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার মা হচ্ছে এখানে গাড়ি পুজো করছে। তো এটা একটা আমাদের জাস্ট একটা রিচুয়ালস হলো যে যাত্রা শুরুর আগে আমরা এরকম পুজো করলাম। এবং আমাদের এই ব্যানারের একটা কাজ আমরা করেছিলাম। ব্যানার, এই ব্যানারের একটাই উপকারিতা, যদি আপনারা কোথাও ঘুরতে যান টিম নিয়ে, গাড়ি নিয়ে, সেই ব্যানার কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। কারণ আমাদের এই ব্যানারটি যেমন দেখতে পারবেন খুব কাছ থেকে আপনারা, এই ব্যানারের দ্বারা কিন্তু আপনারা লোককে বোঝাতে পারবেন। এবং যখন কোনো টোল পাস করবেন বা আপনারা যদি যাচ্ছেন কুম্ভের উদ্দেশ্যেই, তখন কিন্তু অনেক জায়গায় টোলের ক্ষেত্রেও কিন্তু সুবিধা পাবেন। কারণ যখন ব্যানারটা কেউ দেখবেন বা ঝান্ডা লাগাবেন, তখন কিন্তু ছেড়ে দেবে এবং পুলিশেরাও অনেক সহযোগিতা করবে, যেটা আমরা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করেছিলাম এবং এই ক্ষেত্রে ভবিষ্যতেও আপনাদের অনেক কাজে লাগবে। তো এখন প্রায় 4:45 বাজে, ব্যানার ফ্যানার লাগানো কমপ্লিট, পুজো কমপ্লিট, গাড়ির সব কিছু রেডি। আমি আবার একবার দেখিয়ে দিই আপনাদের ভালোভাবে। এই দেখতে পাচ্ছেন ব্যানার লাগানো কমপ্লিট হয়ে গেছে, গাড়ি এক্ষুনি ছাড়বে। আর এই যে সাহা পরিবারের মহাকুম্ভ স্নান যাত্রা, মহাকুম্ভ যাত্রা, এই যে WB 51B 97 66 গাড়ি রাজবাড়ির থেকে ছেড়ে এখন আমাদের এই রাজা রোড ষষ্ঠীতলা, সেইখান দিয়ে পাস করে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের যে খনিশ পার্ক আছে, খনিশ পার্কের ওইখান দিয়ে যাব। খনিশ পার্কের ওখান দিয়ে গিয়ে আমরা হচ্ছে ইয়েতে উঠবো পালপাড়া মোড়ে। যেহেতু 4টের পরপরই বেরিয়েছিলাম, তাই ট্রেনের কোনো দেখা সাক্ষাৎ পাইনি, গেট খোলা ছিল পালপাড়া মোড়ের। সেই বেলডাঙ্গা মোড় থেকে কিন্তু এবার পালপাড়া মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি এবং বিজয়লাল স্কুলের সামনে দিয়ে গিয়ে এই যে এখন চলে এলাম পালপাড়া মোড়ে। এই পালপাড়া মোড় থেকে কিন্তু ওই রাস্তাটা চলে গেল বহরমপুরের দিকে, সোজা রাস্তা চলে যাবে আপনার শান্তিপুর দিকে। আচ্ছা, পালপাড়া মোড় ক্রস করে তো আমাদের গাড়ি উঠে পড়লো শান্তিপুরের যে রাস্তা সোজা বাতকুল্লা মোড় হয়ে, সেই সোজা রাস্তা দিয়ে আমরা কিন্তু শান্তিপুর হয়ে সেখান থেকে কালনাঘাট হয়ে, যেভাবে আমি কালনা মহিষমর্দিনী পুজো মহিষমর্দিনী ঠাকুর দেখতে গেছিলাম, সেই কালনাঘাট পার হয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন শান্তিপুর স্টেশন আমরা ক্রস করে ফেলেছি। শান্তিপুর স্টেশন ক্রস করেও কিন্তু সেইভাবে আমরা কালনাঘাটে ক্রস হয়ে বর্ধমান হয়ে বেরিয়ে যাব। কিন্তু বুঝে গেছি। এইবার ভালো করে আপনারা যদি লক্ষ্য করেন, আমি নিত্যকালী পুজো হয়েছিল শান্তিপুরে, তখন কিন্তু এসেছিলাম মতিগঞ্জ মোড়। সেই মতিগঞ্জ মোড় থেকে কিন্তু আমাদের গাড়ি কিন্তু ডান দিকে ঘুরে গেল, বাদিকে রানাঘাট, ডান দিকে কিন্তু কালনাঘাট। কালনাঘাট এবং শ্মশানঘাট যাই বলেন, কালনাঘাটের উদ্দেশ্যে কিন্তু এবার গাড়ি মোড় নিয়ে নিল এবং কালনাঘাট থেকে কিন্তু আমরা বর্ধমান হয়ে বেরিয়ে যাব আমাদের গন্তব্যে। এখন প্রায় বাজে 5:34 কাছাকাছি। আমরা চলে এসেছি কিন্তু আমাদের যে নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ কালনাঘাট। কালনাঘাটে কিন্তু আমরা এই ঢুকছি, কালনা বাস স্ট্যান্ড বলেন, কালনাঘাট বলেন, সেখানে কিন্তু এবার আমরা আমাদের গাড়ি নিয়ে, আমাদের ট্রাভেলার নিয়ে কিন্তু আমরা ঢুকে পড়েছি। অনেক দিন পর এলাম কালনাঘাটে, অনেক স্মৃতি আমার বিজড়িত আছে এই ঘাটে এবং আমি বেশ কয়েক বছর কিন্তু এখানে এসেছি। এবছরও এসেছি, কিছুদিন আগেই আমি কালনা মহিষমর্দিনী পুজো কিন্তু 2-3 দিন এসেছিলাম, আপনারা ভিডিও দেখে থাকবেন আমার চ্যানেলে। তো এই ঘাটেই কিন্তু আমরা গাড়িটাকে স্ট্যান্ড করব এবং এই গাড়িটাকে আমরা কিভাবে নিয়ে যাব আপনাদের একটু দেখাই ভালো করে। ঠিক ধরেছেন, ভেসেলে করে আমরা গাড়ি নিয়ে যাব। গাড়ি এখন ভেসেলের জন্য, মানে ভেসেল আসবে তারপরে তো উঠবে, ভেসেলের জন্য লাইন দিয়েছে। আর আমরা এখানে একটু টাইম স্পেন্ড করব কিছুটা, যতক্ষণ না ভেসেলটা আসছে। আমি এই ব্রিজটা দিয়ে কিন্তু পার হয়েছিলাম, মানে ফেরি পারের জন্য। এখন জানি না কত টাকা হয়েছে, 5 টাকা ছিল। এখন আমরা এখানে একটু টাইম স্পেন্ড করবো, একটু ছবি ফবি তুলবো।
দীঘা ইলিশ, বরফ দেওয়া ইলিশ, এগুলো খায় না। ইলিশের বাচ্চা এইখানকার এই থেকে ধরেছেন কালনাঘাট থেকে? লোকালের মাছ। ও আমরা বাড়ি গেলে নিতাম না, আমরা তো বাড়ি যাচ্ছি না। কত করে? চিংড়ি গেলে 250 টাকা আর ইলিশ গুনি 500 টাকা। কবে ছিল টোটাল 500 টাকা না কিলো? আর সবগুনি 500 টাকা। দিবা সবগুনি 500 না আপা ফেরার পথে দেব না, আমরা তো বাড়ি যাচ্ছি না। আমরা যাচ্ছি। ইলিশ চিংড়ির দাম শুনতে শুনতে এখন আমাদের গাড়ি কিন্তু ভেসেলে উঠে পড়ছে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে টিম 14-15 জনের আমাদের টিম উঠছে এবং তার সঙ্গে আমাদের গাড়ি, সেই গাড়ি কিন্তু এবার ভেসেলে উঠবে। এই যে ভেসেলে কিন্তু গাড়ি উঠে পড়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে নদিয়া থেকে কিন্তু কালনাতে ঢুকলাম। যে এই একটি মেশিন, এটা আমি ঠিক জানি না, আপনারা জানলে কমেন্ট করবেন। মেশিনটা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি থামানো হলো ভেসেলটাকে। এবার গাড়ি আমাদের নেমে যাবে। আরে আগে গাড়ি জাম হয়ে যাবে। এইবার এই যে বর্ধমান থেকে আমরা দুর্গাপুর গেছি, দুর্গাপুর থেকে আমরা হচ্ছে ধানবাদ গেছি, ধানবাদ থেকে ঝাড়খণ্ডের দিকে গেছি, ঝাড়খণ্ড থেকে গয়া হয়ে কিন্তু আমরা বারাণসীতে ঢুকবো। মোটামুটি আমাদের 583 কিলোমিটার কিন্তু মোটামুটি আমাদের জার্নি করতে হবে আমাদের বর্ধমান থেকে। মোটামুটি অ্যাপ্রক্স টাইম 11 ঘন্টা, সেই মতোই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। সন্ধে তখন প্রায় 7টার কাছাকাছি বাজে, আর আমরা পৌঁছেছিলাম কখন সেটা পরে বলছি। আপাতত এখন গাড়ি চলছে ফুল স্পিডে এবং প্রত্যেকটি চেকপোস্ট ক্রস করছে। শুধু একটা জায়গাতেই আমাদের ঝাড় খেয়েছিল, অর্থাৎ ওই ধানবাদ যখন ক্রস করছিলাম তখন আমাদের কাছ থেকে 500 টাকা নিয়েছিল ট্রাফিকের থেকে। যাই হোক, মানে 100-200 করে 300 করে আমরা কাটানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই নিল না, 500 টাকায় নিল। এখন বাজে রাত 8:30টার কাছাকাছি। আমরা ধানবাদে একটা পেট্রোল পাম্পে কিন্তু শেল্টার নিয়েছি। এখন গাড়ি এই অবস্থায় আছে, গাড়ির সামনের ব্যানারটার অবস্থা খুবই খারাপ, যে কোনো মধ্যে ছিঁড়ে যেতে পারে। আর এই যে ট্রাভেলারের ভিতরের যে কন্ডিশন, ভিতরের যে সিট ক্যাপাসিটি, সামনে 3টে থাকে, ঠিক আছে, সামনে 3টে, এটাকে উঠিয়ে দেওয়া যায় সিটটাকে। আর পিছনে কিন্তু এরকম একদিকে 2-2 করে আর একদিকে একটা করে, এইরকমই সিট ক্যাপাসিটি ট্রাভেলারের। আর আমরা এরকম জলের বোতল নিয়ে গেছিলাম। আপনারা কিন্তু ভুলেও খালি হাতে যাবেন না, যদি যান জলের বোতল অবশ্যই নিয়ে যাবেন, কারণ জলের বোতল কিন্তু লাগবে আপনাদের অবশ্যই। আর 8:26 বাজে এই মুহূর্তে। আর সামনে কিন্তু এরকম আমরা বুড়িমার ছবি নিয়ে কিন্তু যাচ্ছি। খুব ভালো লাগে, কৃষ্ণনগর থেকে আমরা এরকম বুড়িমার আশিস নিয়ে যাচ্ছি। যাই হোক, খাবার তো খেতে হবে না রাত্রিবেলা, তো খাবারে আছে রুটি আর চানা, আর হচ্ছে তার সঙ্গে মিক্স ভেজিটেবল, তার সঙ্গে কিন্তু লঙ্কা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। তো এই যে খাবার মিক্স ভেজিটেবল, আলু গাজর দিয়ে বানানো ফুলকপি, তার সঙ্গে কিন্তু চানা আমার বাড়ির থেকে কিন্তু করে নিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু অবশ্যই করবেন যে বাড়ির থেকে কিন্তু খাবার কিন্তু আপনারা প্রথম দিন যেদিন যাচ্ছেন, মানে গাড়ি করে, যতক্ষণ না বেনারস না পৌঁছাচ্ছেন বা বারাণসী যতক্ষণ না পৌঁছাচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনারা নিজেদের হাতে খাবার মজুদ রাখবেন এবং রাত্রিবেলায় অন্তত রুটি খাওয়ার চেষ্টা করবেন এবং সাথে পাউরুটি, তারপরে আপনার জেলি, বাটার, কলা, এই 4-5টা জিনিস কিন্তু সাথে রাখবেন। এবং তার সঙ্গে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা জল কিন্তু আপনারা সাথে রাখবেন। জলের সঙ্গে কিছু বিস্কুট, মুড়ি, তারপরে আপনার যেগুলো ড্রাই ফ্রুটসের মধ্যে পড়ে সেগুলো কিন্তু অবশ্যই নেবেন। তার সঙ্গে তো এরকম আমাদের খাবারের এবার ফিডব্যাক দিচ্ছে আমার দাদা, সে ফিডব্যাক দিচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখি কি বলে। ঠিক আছে, বাম্পার খাওয়া আমাদের হলো, রাতের খাওয়া রুটি দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, এরকম তরকারি দিয়ে, চানা দিয়ে, সব কিছু একদম মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর গেল।
8:30 প্রায় ক্রস করে গেছে। আমরা এবার আস্তে আস্তে আমাদের গাড়িকে বলবো বেরিয়ে যেতে ধানবাদ থেকে, এবং আমরা ধানবাদ থেকে বেরিয়ে যেভাবে দেখালাম রুট ওয়াইজ কিন্তু আমরা যাব। এখন আপাতত আমরা ক্যামেরা একটু অফ করছি, কারণ রাতে এবার একটু ঘুম দেবো। যেমনটা আমি বলছিলাম, এরকম কিন্তু চেকপোস্ট রাস্তায় ভরে ভরে আছে, এবং প্রত্যেকটা টোলেই কিন্তু আপনাদের আটকাবে। প্রত্যেকটা টোলেই কিন্তু আপনাদের যে টোলের যে ব্যবস্থা, এক্ষেত্রে আমি বলবো একটাই কথা, টোলের ব্যাপারগুলো গাড়ি যখন বুক করবেন তখন কিন্তু অবশ্যই সলা পরামর্শ করে নেবেন, কারণ টোলের ব্যাপারগুলো কিন্তু খুব সেন্সিটিভ। এই টোলের দিক দিয়ে যদি গাড়ির সঙ্গে সলা পরামর্শ না করে থাকেন তাহলে কিন্তু আপনারা ফাঁসতে পারেন, এবং গাড়িতে কিন্তু যেতে গিয়ে আপনাদের অসুবিধা হতে পারে। যাই হোক, এখন আমরা কিন্তু সোন নদীর উপর দিয়ে চলে যাচ্ছি। সোন নদীর এই যে বিশাল বড় ব্রিজ, এই ব্রিজকে আমরা ক্রস করছি। সোন নদী বা সোন নদ, এই সোন নদ যমুনা নদীর পরে গঙ্গার দক্ষিণ উপনদীগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম নদী, সেকেন্ড বৃহত্তম নদী। প্রাথমিকভাবে এখানকার বনভোজন স্থানগুলির কারণে কাবরা খুর্দ সোন নদীর তীরে একটি সুন্দর জায়গা। তো আগে আপনাদের বললাম না আমাদের কখন পৌঁছাতে টাইম লেগেছিল, জ্যামে আটকেছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা ভালো রকম একটা জ্যামে আটকেছিলাম, এবং আমাদের মোটামুটি বারাণসীতে ঢুকতে ঢুকতে সকাল 10টা বেজে গেছিলো। বলে রাখা ভালো, খাবার সঙ্গে মজুদ ছিল বলে আমরা বেঁচে গেছিলাম, এবং যেটা আমাদের সকালের কাজ, সেই কাজটা আমাদের প্রথম দিন ফলপ্রসূ হয়নি। ভবিষ্যতে সেটা খুব আমাদের বাজে অবস্থায় পরিণত হয়েছিল, সেই অবস্থাগুলো ভিডিওতে আস্তে আস্তে দেখাবো। যাই হোক, আগে ভালো দিকটা দেখাই। বারাণসীতে আমরা ঢুকে গেছি, এখন প্রায় 10টা বাজে। বারাণসীতে ঢুকে এরকম পরপর কিছু দোকান দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, রবিদাস মন্দির। কিছু তার আগেও কিছু একটা মনে হয় লেখা ছিল, আমি দেখাতে পারছি না। তো ফার্স্টে কিন্তু এরকম মন্দিরের দর্শন পেলাম একটা, এরকম বেশ কয়েকটি দোকানও আছে, চারপাশটা বেশ সাজানো গোছানো। বারাণসীতে ঢুকেই কিন্তু আমরা এরকম বারাণস হিন্দু ইউনিভার্সিটির যে রাস্তাটা, সেইখান দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি। এখান দিয়ে সোজা চলে গিয়ে কিন্তু আমরা বারাণসীর যে এন্ট্রান্স, যে মানে কি বলবো, তরুণ দ্বার বা প্রবেশ পথ, প্রবেশের দ্বার, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। বারাণসীর যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম এই শহরটিতে। এক মায়াবী শহর, এক ভালোবাসার শহর বলতে পারেন, আমাদের মহেশ্বরের শহর। সেই বারাণসীতেই কিন্তু আমরা প্রবেশ করে গেলাম ইতিমধ্যে, এবং এখানে সামনে কিন্তু এরকম একটা মোড় মতো আছে, সামনে একটা স্ট্যাচু আছে, যত সম্ভব আমার মনে হয় পণ্ডিত মদন মোহন মালব্যর। 1916 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় BHU প্রতিষ্ঠা করেন যিনি। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ এবং দূরদর্শী। এখানে বোর্ডে কিন্তু বেশ কয়েকটি জিনিস আমাদের চোখে পড়লো, ভারত মাতা মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, ঠিক আছে, হরিশ্চন্দ্র ঘাট। তো এইখানে কিন্তু আমরা চলে এসেছি, এখানে আমাদের গাড়িটাকে পার্ক করলাম। পার্ক করার পর কিন্তু এই যে অ্যাংলো বেঙ্গলি কলেজ, এই CM অ্যাংলো বেঙ্গলি কলেজের বাংলা অর্থ হলো চিন্তামণি মুখার্জি অ্যাংলো বাংলা ইন্টার কলেজ। এটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর ভেলুপুরে অবস্থিত, এবং এটি ছেলেদের স্কুল। আমরা এখন এই অ্যাংলো বেঙ্গলি কলেজ থেকে হাঁটতে হাঁটতে, বুঝতে পারছেন তো, হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি অনেকটাই দূরে আমাদের যে হোটেল ডায়মন্ড প্যালেস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অপোজিট মাজদা পার্কিং। এটা হচ্ছে কোন জায়গাটা আমি বলছি, রামাপুরা আছে, বারাণসীর যে রামাপুরা, সেই রামাপুরার জায়গায়। আমি কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে হোটেল ডায়মন্ড প্যালেসের ফ্রন্ট ফেস।
110 নম্বর রুম পেয়েছিলাম। তো রুমের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এরকম ঢুকে ভালো একটি রুম, যথেষ্ট সুন্দর একটি রুম। বাথরুমটা একটু পরে দেখাচ্ছি। আগে তো রুমটা দেখায়, এরকম সুন্দর রুম। পিছনে টিভি দেওয়া আছে, টিভিতে সেটটপ বক্স আছে, সেটটপ বক্সের রিমোট আমি একটু পরে দেখাচ্ছি। এখানে সেটটপ বক্সের সঙ্গে যে রিমোট, এয়ারটেলের রিমোট, তার সঙ্গে চার্জিং পয়েন্ট আছে, এরকম ফোনের ব্যবস্থা আছে, সুন্দর বেড আছে। হোটেলের নিজস্ব আপনাদের ক্যাটারিং ব্যবস্থা আছে, সেখানে আপনারা অর্ডার দিতে পারেন, তারা নিজেরাই আপনাদের খাবার দিয়ে যাবেন। সুতরাং খাবার নিয়ে কোনো চাপ নেবেন না। আর সুন্দর বেড, টিভি সব মিলিয়ে মিশিয়ে সুন্দর এসি আছে। আর এখানে বাথরুমটা এবার আপনাদের দেখায়। বাথরুমটা যেহেতু একটু ভালো লেগেছে আমার, তার জন্য লাস্টে দেখাচ্ছি। বেসিন আছে এবং তার সঙ্গে কিন্তু কমোটের ব্যবস্থা আছে। এখানে আগে 1 মাস আগে কিন্তু 1500 টাকা ভাড়া ছিল এই বেডগুলোর। যে বেড দেখালাম এখন 6000 টাকা, কমে যাবে এখন সিজন যেহেতু। যাই হোক, এখন একটু খেতে যাব, দুপুর যেহেতু হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে। এতক্ষণ হাঁটলাম, হেঁটে এখন হোটেলে চেক ইন করে খেতে বসলাম। এটা অন্নপূর্ণা ক্যান্টিন, অন্নপূর্ণা হোটেল। এখানে আন্নার হোটেল বলেও অনেকে চেনেন। এখানে খেতে দিয়েছে, দেখুন রুটি দিয়েছে, দুটো রুটি, ঠিক আছে, ভাত, পাঁপড়, পেঁয়াজ, একটা সবজি, ডাল আর হচ্ছে চাটনি। রুটিগুলো খুব স্ট্রং রুটি, দেখতে পাচ্ছেন তো, একদম নরম তুলে খুব ভালো কোয়ান্টিটির রুটি এবং খুব ভালো ভাত, তার সঙ্গে এত সুন্দর পাঁপড়, স্যালাড আছে, মূলো দিয়েছিল, এরকম সুন্দর তরকারি আছে, ডাল আছে, আর এখানে কিন্তু আচার রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে সুন্দর একটা খাবার দুপুরের যাকে বলে। হোটেলের পাশে এরকম একটা দোকান ছিল, গোবিন্দ লস্যি ভান্ডার। সেখানে কিন্তু এরকম লস্যি, খুব সুন্দর দই, তার সঙ্গে কিন্তু রাবড়ি খুব ভালো বিক্রি হচ্ছিল। এইখানে যে চার্চটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেন জোন চার্চ। এই চার্চের পাশে কিন্তু গদুলিয়া চক। এই গদুলিয়া চক থেকে কিন্তু বাবা বিশ্বনাথের মন্দির খুব কাছেই। আপনারা যদি আসেন, এখানে সব গার্ড রেল দিয়ে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে এবং এখানে এই চার্চটা আপনারা মেনশন করে থাকবেন। এই চার্চটার থেকে কিন্তু বাবা বিশ্বনাথের মন্দিরটা খুব কাছে এবং আমাদের হোটেলটাও, ডায়মন্ড প্যালেস যে হোটেল, সেই হোটেলটাও খুব কাছে। এখানে সবাই আপনাকে সাহায্য করবে, আপনি এমন না যে হারিয়ে যাবেন এখানে। কিন্তু হ্যাঁ, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। ফোনগুলো সাবধানে। কাশি চাট ভান্ডার, এই দোকানটা হয়তো সবাই জানেন, সব কন্টেন্ট ক্রিয়েটাররাই দেখিয়ে দিয়েছেন। আমি জাস্ট এখান দিয়ে সামনে দিয়ে গেছিলাম বলে জাস্ট ফুটেজটা নিয়েছিলাম, আমি খাইও নি এখানে, কারণ আমার টার্গেট অন্য ছিল। চোখে পড়ে গেল আমাদের নন্দী মহারাজের যে ধর্মের যে প্রতীক, সেই ধর্মরাজ নন্দীরাজের কিন্তু আমরা দর্শন করে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাবা বিশ্বনাথের মন্দিরের দিকে, বা গঙ্গা ঘাটের দিকে। কিন্তু এবার আমরা আস্তে আস্তে করছি। আগে বিশ্বনাথ দেবের মন্দিরে আমরা যাবো না, আগে আমরা গঙ্গা ঘাটের দিকে যাব, কারণ আমরা আগে ঘাটটাই পরিদর্শন করবো এবং ঘাটে যে নৌকা নিয়ে আমরা পুরো ঘাটটা দর্শন করবো। বারাণসীতে কিন্তু এই ঐতিহ্যটা সবসময় থাকে যে দেয়ালে আঁকা বা ছোট ছোট গলি, ছোট ছোট দেয়াল, ছোট ছোট সব মানে বাড়ি, এবং তার সঙ্গে কিন্তু খুব মানে প্রাচীন বাড়ি এবং শৈল্পিকতার সাথে তৈরি বাড়ি, খুব ডিজাইন আর্চিং করা থাকে বাড়িতে, এবং প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ। কাশী বিশ্বনাথ বা কাশীর কথা মনে পড়লে কিন্তু অন্নপূর্ণা, মা অন্নপূর্ণার কথা কিন্তু আমাদের সকলের মনে পড়বে। এবং অন্নপূর্ণা, কাশী অন্নপূর্ণার যে মন্দির, সেই মন্দির কিন্তু এখন সামনে আপনাদের দেখতেই পাচ্ছেন। আমি একটু জুম করার চেষ্টা করব, কিন্তু এখানে এত ভিড়, আমি কিছুতেই জুম করতে পারলাম না, এত মানুষ। এই দেখতে পাচ্ছেন তো, মানে বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়ার জন্য এত লাইন, পর লাইনে দাঁড়িয়ে আছে মানুষ, কোনো চাপ নেই, কোনো মানে কি বলবো, আরামসে দাঁড়িয়ে আছে। একজনের কাছে তো শুনছি সে সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, এখনও সে এক ফোঁটা মানে সেই লাইন থেকে বেরোয়নি, মানে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, যে জায়গাতে লাইন দিয়েছিল সেইখানেই আছে, জাস্ট একটু এগিয়েছে। এইভাবে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, অঘোরে মানুষ দাঁড়িয়ে আছে। এবং সামনে
দেখতে দেখতে কিন্তু আমরা আরতি ঘাট, যেটা গঙ্গার আরতি ঘাট, সেই ঘাটে চলে এসেছি। এবার আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে, দাদা আপনি আরতি ঘাটের আরতিটা কেন দেখালেন না? আরতি বন্ধ আছে, ঠিক আছে, আরতি বন্ধ আছে কুম্ভ মেলার জন্যই। আশা রাখছি 26 তারিখের পর হয়তো আরতি খুলে দেওয়া হবে, বা এখন হয়তো খুলে দেওয়া হয়েছে, আমি জানি না ঠিক সঠিক। আরতি খুলে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, কিন্তু আরতি আমরা যখন গেছিলাম তখন আরতি বন্ধ ছিল। আর আমরা যেহেতু কুম্ভ স্নানের ঠিক যোগে যাইনি, একটু আগে গেছিলাম, মানে 26 তারিখের আগে একটু গেছিলাম, যার কারণে আমরা সেই রকম ভিড়টুকু পাইনি। কিন্তু ভিড় ছিল, ভিড় নেই বলা ভুল, ভিড় ছিল আর মানুষজন আসছিল। এই হলো মা গঙ্গার মন্দির, মানে এই গঙ্গাকে উদ্দেশ্য করেই কিন্তু আপনারা গঙ্গা আরতি দেখতে পারেন। এবং বেনারসের যে গঙ্গা, সেই গঙ্গার আরতি কিন্তু এই মা গঙ্গার উদ্দেশ্যেই হয়ে থাকে। চলুন আমরা এবার চলে এসেছি গঙ্গা ঘাটের যে নৌকা পরিষেবায়। সেইখানে কিন্তু আমাদের 8,000 টাকা চেয়েছিল প্রথমে একদম, হ্যাঁ। তো সেখান থেকে বার্গেনিং করে আমাদের 300 টাকা পার হেড 2700 টাকা নিয়েছিল। এবার বলুন তো আমরা কতজন গেছিলাম, কমেন্টে লিখবেন। যাই হোক, বার্গেনিং কিন্তু করবেন, আপনারা কিন্তু বাঙালি, এটা মাথায় রাখবেন। বার্গেনিং আমাদের রক্তের দোষ, এবং বার্গেনিং না করলে কিন্তু আপনারা পুরো ঠকে যাবেন, আপনারা মুরগি হয়ে যাবেন, পুরো কেটে দেবে আপনাদের, এটা বলে রাখলাম। যাই হোক, 8,000 টাকা থেকে কমে আমাদের 2700 টাকাই হলো। 2700 টাকায় ডিল করে কিন্তু আমরা এরকম গঙ্গা ঘুরতে শুরু করলাম।
এখানে হয়তো আমাকে অনেকেই কমেন্ট করবেন বা আমার হয়তো কোনো কমেন্ট সেকশানে ভরেও যেতে পারে যে আপনি হয়তো ভিডিও করলেন, ভিডিওতে দেখালেন সবই, কিন্তু কোনো এখানে ঘাটের ব্যাপারে আপনি কোনো তথ্য দিলেন না, কোনো ইতিহাস বললেন না, কোনো চর্চাই করলেন না। তো দেখেন, চর্চা ইতিহাস এগুলো সব মানে কন্টেন্ট ক্রিয়েটাররা অলরেডি করে রেখেছে। আমার কাজ ছিল আপনাদের দেখানো আমার লেন্সের মাধ্যমে আমি কীভাবে গেছি সেখানে, কারণ যাওয়ার পরে আপনারা সেখানে দেখতেই পারবেন, যেতেও পারবেন, জানতেও পারবেন, এবং অলরেডি আপনারা এখনও সার্চ করলে এখনোই জানতে পারবেন। তো সেই জন্যে আমি বলিনি। আর যদি আপনারা একান্তই কুম্ভতে স্নান করতে চান তাহলে বারাণসীতে যতটা কম সময় দেওয়া যায় আর কি, মানে আমি বলছি একদিন থাকুন, তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে যান প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা যেটা করেছিলাম আর কি, আমরা জাস্ট একটা রাত শুধু আমরা কাটিয়েছিলাম বারাণসীতে। সেই রাতের এক্সপিরিয়েন্সে আপনাদের সঙ্গে এতক্ষণ নিয়ে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন। এবং এর যে পরবর্তী ভিডিওটা আসতে চলেছে পার্ট 2, সেই ভিডিওতে কিন্তু একের পর এক মানে অভিজ্ঞতার সাক্ষী আমরা হয়েছি এবং কিভাবে সেই অভিজ্ঞতাগুলোকে আমরা ফেস করেছি এবং সেই অভিজ্ঞতাকে সাথে নিয়ে কিন্তু এগিয়ে গেছি। সঙ্গমে চান করেছি এবং যেখানে অমৃত পড়েছিল সেখানেই চান করেছি এবং সেখানকার মাটি কীভাবে এনেছি সব কিন্তু পরবর্তী ভিডিওতে আসছে পার্ট 2-তে। ততক্ষণের জন্য স্টে টিউন, গুড বাই, ভালো থাকবেন সবাই, জয় মা গঙ্গা। এবং আমার কথায় যদি কোনো ধর্মভাবী লোকের মনে আঘাত লেগে থাকে বা সনাতনী ধর্মের মনে আঘাত লেগে থাকে তাহলে আমি তাদের কাছে করমর্দনে ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন। একটা জিনিস কিন্তু আমার সারা জীবন গায়ের কাটা দিয়ে থাকবে এবং সারা জীবন আমার সঙ্গে রয়ে যাবে। সেসব জিনিসগুলো আমি কখনোই ভুলতে পারবো না। হয়তো পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে এই ব্যাপারগুলি শেয়ার করব। এবং এই যে মণিকর্ণিকা ঘাট, এই মণিকর্ণিকা ঘাটের সঙ্গে আমার একটা যেন ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে থাকলো, সেটাই হয়তো আপনাদের পরবর্তী পর্বে জানাবো। আর তার সঙ্গে বারাণসীতে বেশ কিছু জায়গা কিন্তু এক্সপ্লোর করেছিলাম, তা হয়তো আপনারা দেখে থাকতেই পারেন আগে এসে। কিন্তু আমরা ঘুরেছিলাম, আমরা একটা দিন যেহেতু থেকেছিলাম, যার কারণে আমরা রাতে যেহেতু এসেছিলাম, রাতের টুকু দেখে পরের দিন সকালে যেটুকু পেরেছিলাম আমরা বারাণসী দেখে, বারাণসীর বেশ কয়েকটি সাইট সিন দেখে, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য সারনাথ আছে, তারপরে ফোর্ট যেটা আছে, তারপরে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এখনও কিছু বলছি না, সব কিছু পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন। আর এই মন্দিরটা যেটা, এটা কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কিন্তু সেই মন্দির, কাশী বিশ্বনাথের 2.0 মন্দির। হ্যাঁ, ঠিকই ধরেছেন। চলুন শেষ করছি আজকের ভিডিও।